দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমোদন, মাদক ও অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্য, দাবি মার্কিন প্রেসিডেন্টের। অভ্যুত্থান ঘটাতে এই পদক্ষেপ, অভিযোগ কারাকাসের। হামাস সব জিম্মির মরদেহ ফেরত না দেয়ায় আবারও উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরুর শঙ্কা, পর্যাপ্ত ত্রাণের অভাবে অভুক্ত কাটছে লাখো ফিলিস্তিনির দিন। ভারতের পক্ষ হয়ে পাকিস্তানের সাথে ছায়াযুদ্ধ করছে আফগানিস্তান, অভিযোগ ইসলামাবাদের। সামরিক শক্তিতে এগিয়ে পাকিস্তান, বিপাকে ফেলতে পারে তালেবানের গেরিলা সক্ষমতা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে এবার গোয়েন্দা সংস্থা সিআইএকে প্রকাশ্যে অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন মাত্রায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উত্তেজনা। ট্রাম্পের দাবি, দেশটি থেকে মাদক পাচার ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অপরাধীদের পাঠানো ঠেকাতে এই পদক্ষেপ তার। অন্যদিকে কারাকাসের অভিযোগ, সরকার পতনের জন্য অভ্যুত্থান ঘটাতে সিআইএকে ব্যবহার করছে মার্কিন প্রশাসন। ক্যারিবিয়ান উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন ঘিরে যুদ্ধাবস্থা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে। মাদক পাচারের অজুহাতে কারাকাসের একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলা থেকে হাজার হাজার অপরাধী, মানসিক রোগীকে অবৈধভাবে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। পাচার করা হচ্ছে বিপুল মাদকও। এসব কারণেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। আমি দুটি কারণে এর অনুমোদন দিয়েছি। প্রথমত, তারা তাদের কারাগারগুলো খালি করে দিয়েছে এবং সেই বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। তারা সীমান্ত পেরিয়ে এসেছে, কারণ আমাদের সীমান্ত তখন কার্যত উন্মুক্ত ছিল। হাজার হাজার বন্দী, মানসিক রোগীকে তারা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো মাদক। ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, বিশেষ করে সমুদ্রপথে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, মাদক পাচার ঠেকানো নয়, দেশটিতে অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যেই সিআইএকে অভিযানের অনুমোদন দেয়া হয়েছে। ভেনেজুয়েলার জনগণ ইরাক, লিবিয়ার মতো পরিস্থিতি দেখতে চায় না বলেও দাবি করেন তিনি। শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না আমরা, যা আমাদের আফগানিস্তান, ইরাক, লিবিয়ার অন্তহীন ব্যর্থ যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। আমরা সিআইএ পরিচালিত অভ্যুত্থানও চাই না, যা আর্জেন্টিনায় 30,000 নিখোঁজকে স্মরণ করিয়ে দেয়। পিনোশিওর অভ্যুত্থানে 5,000 তরুণ নিহত আর নিখোঁজ হয়েছিল। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা। যুক্তরাষ্ট্রের উস্কানি মোকাবেলায় ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। দলে দলে দেশটির সাধারণ মানুষ যোগ দিচ্ছে সামরিক বাহিনীতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস, তবে আর কোনো দেহাবশেষের সন্ধান মিলছে না আপাতত। এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, গাজার ধ্বংসস্তূপ থেকে বাকি মরদেহগুলো বের করে আনতে বিশেষ উদ্ধার সরঞ্জাম প্রয়োজন। দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনে তারা অঙ্গীকারাবদ্ধ, তবে পরিস্থিতির কারণেই লাগবে আরও কিছুটা সময়। বুধবার স্থানীয় সময় রাত 10টায় 2 ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। গাজা সিটি থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় মরদেহ, আর আগে সোম ও মঙ্গলবার 2 দফায় আরও 8 জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। তবে এগুলোর মধ্যে একটি মরদেহ নিহত ইসরায়েলি নয় বলে শনাক্তের কথা জানিয়েছে তেল আবিব। হামাসের সব জিম্মির মরদেহ ফেরত দিতে না পারায় আবারও উপত্যকায় ইসরায়েলি বর্বরতা শুরুর শঙ্কা ফিলিস্তিনিদের। যুদ্ধবিরতির মধ্যেই উপত্যকা ও দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আইডিএফের হামলা আরও 2 জন নিহত হয়েছেন। নেতানিয়াহু প্রশাসন এখনও ত্রাণ প্রবেশে বিধিনিষেধ পুরোপুরি তুলে না নেয় অভুক্ত কাটছে লাখো ফিলিস্তিনির দিন। চিকিৎসা সরঞ্জামের অভাবে গুরুতর আহত অনেক রোগী রয়েছে প্রাণ হারানোর শঙ্কায়।
যুদ্ধবিরতির ৬ষ্ঠতম দিন, দীর্ঘ সংঘাতের পর মুক্তির স্বাদ। তবুও যেন স্বাধীনতার আমেজ নেই গাজাবাসীদের মাঝে। থমথমে উপত্যকা, আতঙ্কে কাটছে বাসিন্দাদের দিন। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে উপত্যকার বিভিন্ন স্থানে হামলার অভিযোগ আইডিএফের বিরুদ্ধে। বৃহস্পতিবার অন্তত ২ জনকে হত্যার খবর নিশ্চিত করেছে গাজার আল নাসের হাসপাতাল। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি সেনাদের হামলার খবর শুনছি আমরা শঙ্কিত যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে, আবারও হামলা শুরু হতে পারে। আমরা ক্লান্ত, আমাদের আর পালিয়ে বেড়ানোর শক্তি নেই। যুদ্ধবিরতির পরও কোনো রকম উন্নতি নেই ফিলিস্তিনের স্বাস্থ্যসেবা খাতে। পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসার অভাবে এখনও শোচনীয় হাসপাতালগুলোর পরিস্থিতি। মুক্তিপ্রাপ্ত বন্দীদের পাশাপাশি হামলায় আহত ফিলিস্তিনিদের অবিলম্বে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জরুরি সেবার জোর আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে প্রয়োজনের চেয়ে অনেক কম পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল। অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। সীমান্ত খুলে দেওয়ার খবর শোনার পর থেকেই খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম, কিন্তু এর পরদিন থেকেই যুদ্ধ থামার আর কোনো আলামত দেখছি না। আমরা সবকিছু একই রকম আছে। দীর্ঘ 2 বছর ধরে এ নরক যন্ত্রণা ভোগ করছি। কি দোষ আমাদের? গুড়িয়ে যাওয়া বাসস্থানে নিজ পরিবারের কাছে ফিরছেন যুদ্ধবিরতির শর্ত হিসেবে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা। তবে রয়েছে আবারও ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার শঙ্কা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় দেয়া হয়েছিল স্ত্রী সন্তানদের মৃত্যুর খবর। যুদ্ধবিরতি চুক্তিতে মুক্ত হওয়ার পর গাজায় ফিরে দেখলেন তাদের সবাই বেঁচে আছেন। ফিলিস্তিনি ফটো সাংবাদিক শাদি আবু সিদো যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। মুক্তির আনন্দ কয়েক গুণ হয়েছে আপনজনদের জীবিত দেখে। কারাগারে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতন করতেই আপনজনদের মিথ্যে মৃত্যুর খবর দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। বিভৎস এক জীবন থেকে মুক্তি মিলেছে প্রিয়জনদের কাছে পাওয়ার পর, তাই বাঁধ ভাঙা উল্লাস ফিলিস্তিনি ফটো সাংবাদিক শাদি আবু সিদোর। শাদি ও তার স্ত্রীর বুনো উল্লাস তৈরি করেছে আবেগঘন এক পরিস্থিতির। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া প্রায় 2000 ফিলিস্তিনি বন্দির ঘরে ঘরে যেন আনন্দের জোয়ার বইছে। তবে শাদির গল্পটা বাকিদের চেয়ে আলাদা। কারাগারে থাকতে যাদের হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছিল, তাদের জীবিত পাওয়ার অনুভূতি প্রকাশের ভাষা নেই শাদির কাছেও। স্ত্রী সন্তানদের কাছে পাওয়ার পর তাদের বুকে জড়িয়ে নেওয়ার দৃশ্য ছিল দেখার মতো, যা এরই মধ্যে ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। আমি যখন আমার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার সন্তানদের কণ্ঠস্বর শুনতে পেলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশ্বাস করতে পারছিলাম না যে আমি তাদের জীবিত দেখছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কারাগারে পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন শাদি। করা হতো মানসিক নির্যাতনও। এই ফটো সাংবাদিকের অভিযোগ, তাকে মানসিকভাবে দুর্বল করতেই স্ত্রী ও 2 সন্তানকে হত্যার মিথ্যে খবর দেয় কারা কর্তৃপক্ষ। যখন ইসরায়েলি কারারক্ষীরা আমাকে বলতো আমরা তোমার সন্তানদের হত্যা করেছি, তখন আমি পাগলের মতো হয়ে যেতাম। প্রতিদিন তারা আমার উপর বারবার মানসিক ও শারীরিক নির্যাতন করত। যখন আমাকে মুক্তি দেয়া হলো, তখন আমি অবাক হয়ে গেছি। যুদ্ধের একেবারে শুরুর দিকে গ্রেফতার করা হয়েছিল এই সাংবাদিককে। মুক্তি পাওয়ার আগ মুহূর্তেও জানতেন না ফিরছেন জন্মভূমিতে। রেখে যাওয়া সাজানো গোছানো উপত্যকার বিধ্বস্ত রূপ দেখে হৃদয় ভেঙেছে শাদির। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনের শিকার আলোচিত ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতি। কারারক্ষীদের মারধরে পাঁজরের 4টি হাড় ভেঙে গেছে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা খ্যাত এই নেতার। নিপীড়নের এক পর্যায়ে হারিয়ে ফেলেন জ্ঞানও। ইসরায়েলি কারাগারের এমন ভয়াবহ নৃশংসতার কথা উঠে এসেছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা খ্যাত ছবির এই ব্যক্তির নাম মারওয়ান বারঘুতি। ছিলেন স্বাধীন ফিলিস্তিনের অন্যতম স্বপ্নদ্রষ্টা। এখন দিন কাটছে ইসরায়েলি কারাবাসে। দীর্ঘ 2 দশকের নৃশংসতায় এখন তাকে চেনাই দায়। বয়সের ভারে নুয়ে পড়া 66 বছর বয়সী এই স্বাধীনতাকামী নেতাকে এবার নতুন করে নির্যাতনের অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি বন্দীদের দফতরের বরাতে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ঘটনা গেল সেপ্টেম্বরে। ইসরায়েলের রামন কারাগার থেকে উত্তরাঞ্চলীয় এক কারাগারে স্থানান্তরের সময় ইসরায়েলি কারারক্ষীদের নির্মম নির্যাতনের শিকার হন মারওয়ান বারঘুতি। অভিযোগ ওঠে, নাকশন ইউনিটের 8 সদস্য তাকে মেরে মারাত্মকভাবে জখম করে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন বারঘুতি।
পরে পাজরের 4টি হাড়ে ভাঙন ধরা পড়ে। ফিলিস্তিনি বন্দীদের দফতরের দাবি, ঘটনাটি আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশন স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। নিন্দা জানিয়েছে হামাসও। ইসরায়েলি কারাগারের নির্মমতার শিকার শুধু এই শীর্ষ রাজবন্দী নয়, এই তালিকায় আছেন আরও হাজার হাজার বন্দী। সম্প্রতি মুক্তি পাওয়া বহু ফিলিস্তিনি তুলে ধরেছেন এমন বহু ভয়াবহ অভিজ্ঞতার কথা। মাথায় 5টি যাবজ্জীবনের সাজা নিয়ে 2002 সাল থেকে ইসরায়েলে কারাবন্দী মারওয়ান বারগুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ভাবা হয় তাকে। দ্বিতীয় ইন্তিফাদার সময় ছিলেন ব্যাপক আলোচনায়। ইসরায়েল হামাসের সবশেষ বন্দি বিনিময়ে তার মুক্তি পাবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে চুপিসারে বারগুতির নাম তালিকা থেকে সরিয়ে দেয় ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। ফলে অন্ধকারে রাজধানী কিয়েভ সহ খার্কিভ, সামি, পোলভার মতো অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। এদিকে ইউক্রেনের আরও 2টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। কিয়েভের একাংশ যেন পরিণত হয়েছে ভুতুরে নগরীতে। নেই বিদ্যুৎ, জেনারেটর ব্যবহার করে কোনো রকমের জরুরি কাজ সারছেন বাসিন্দারা। একই চিত্র খার্কিভ, সামি, পোলতাভা, নিপ্রোপেট্রাভস্ক এবং চেরাক্সিতে। এসব অঞ্চলের বেশিরভাগ এলাকাতে নেই বিদ্যুৎ সরবরাহ। গতকাল রাত 8টার দিকে বিদ্যুৎ চলে গেছে, এখনো আসেনি, জানি না কখন আসবে। কি করব আর, এখন এসব সহ্য হয়ে গেছে। এর আগে কিয়েভ এবং জাপোরিজিয়া সহ বিভিন্ন এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। এরপরই দেখা দেয় বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট। এদিকে ইউক্রেনের আরও 2টি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। বিমান হামলা এবং দূরপাল্লার কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। টার্গেট করা হয় 130টি স্থাপনায়। হামলার মুখে ওলেক্সিভগা এবং নভোপাভলিভগা থেকে পিছু হটতে বাধ্য হয় ইউক্রেনীয় সেনারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নয়াদিল্লির প্রক্সি গ্রুপ হয়ে ইসলামাবাদের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। আর সে কারণেই আফগানিস্তানের সাথে 48 ঘন্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বলেন, দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল, অর্থায়নও হচ্ছে সেখান থেকেই। হুঁশিয়ারি দেন, আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের। খাজা আসিফ বলেন, গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না পাকিস্তান। গত শনিবার পাল্টাপাল্টি সংঘাতের সূচনা হয় দুদেশের সীমান্তবর্তী এলাকায়, চলে রোববার সকাল পর্যন্ত। বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ। এ পর্যন্ত 58 পাক সেনা হত্যার দাবি করেছে কাবুল। বিপরীতে 200-রও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের। সরাসরি সংঘাতকে কেন্দ্র করে আবার আলোচনায় পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সক্ষমতা। দুপক্ষের সমরশক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, ইসলামাবাদের সাথে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে কতক্ষণ টিকতে পারবে কাবুল? পরিসংখ্যান বলছে, সেনা, বিমান কিংবা নৌশক্তিতে তালেবানের চেয়ে ঢের এগিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে তালেবান যোদ্ধাদের গেরিলা সক্ষমতার কারণে বেশ ভুগতে হবে পাক বাহিনীকে। একসময়ের মিত্রদেশ হলেও সম্পর্কটা এখন সাপে নেউলে। স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে পাকিস্তান। আফগানিস্তানের ক্ষেত্রে বাস্তবতা ছিল ভিন্ন, তাই এখন দুদেশের সামরিক শক্তির ফারাকটাও বেশ বড়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্যানুযায়ী বিশ্বের 12তম সামরিক শক্তিশালী দেশ পাকিস্তান। বিপরীতে 118 নম্বরে তালিকার একদম নিচের দিকে অবস্থান আফগানিস্তানের। পাকিস্তানের মোট সেনা সদস্য 17 লাখ, যার মধ্যে সক্রিয় 6.5 লাখ। অন্যদিকে আফগানিস্তানে রয়েছে 1.5 লাখের মতো তালেবান যোদ্ধা, যাদের প্যারামিলিটারি হিসেবে গণ্য করা হয়। তালেবানদের কাছে মার্কিন বাহিনীর ফেলে যাওয়া অনেক সামরিক যান থাকলেও তা পাক সেনাবাহিনীর ভাণ্ডারের তুলনায় একেবারেই যৎসামান্য। ইসলামাবাদের কাছে শুধু ট্যাঙ্কই রয়েছে 2000-এর বেশি, আর সামরিক যানের সংখ্যা 17,000-এর বেশি। তবে কৌশলগত লড়াইয়ে বেশ পারদর্শী তালেবান। আকাশপথের সক্ষমতায় পাকিস্তানের ধারের কাছেও নেই আফগানিস্তান। ইসলামাবাদের যুদ্ধবিমানের সংখ্যা যেখানে 3 শতাধিক, সেখানে কাবুলের ফাইটার জেটের সংখ্যা 0।
6টি হেলিকপ্টার থাকলেও তার মাত্র একটি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও যুক্তরাষ্ট্রের রেখে যাওয়া বেশ কয়েকটি আকাশযান রয়েছে তালেবানের কাছে। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 373টি হেলিকপ্টার, যার মধ্যে অর্ধশতাধিক কমব্যাট ক্যাপাবিলিটি সম্পন্ন। পাকিস্তানের একটি সুসজ্জিত নৌবাহিনী থাকলেও সেই সুযোগই নেই আফগানদের। এর মূল কারণ আফগানিস্তান একটি স্থলবেষ্টিত দেশ। এক্ষেত্রে পাকিস্তান নৌবাহিনীতে সব মিলিয়ে সামরিক জাহাজ 121টি। শুধু সমরশক্তিতেই নয়, প্রতিরক্ষা বাজেটেও কাবুলের চেয়ে ঢের এগিয়ে ইসলামাবাদ। গড়ে প্রতি বছর যেখানে প্রায় $7.5 বিলিয়ন সামরিক ব্যয় করে পাকিস্তান, সেখানে তালেবান সরকারের খরচ মাত্র $29 কোটি। বছরের পর বছর যুক্তরাষ্ট্র, চীন ও তুরস্কের মতো দেশের সহায়তায় সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে পাকিস্তান। কিন্তু দীর্ঘ সময় রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুর্দশা ও নিষেধাজ্ঞার বেড়াজালে প্রতিরক্ষা খাতে তেমন একটা সবল হতে পারেনি আফগানিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। প্যারোলে মুক্তি পেলে করবেন পাক আফগান সংঘাতের সমাধান, এমন প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাবেক প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের কথা জানান তার রাজনৈতিক দল তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গোহার আলী খান। বুধবার আদিয়ালা জেলে তার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রীর বার্তা জানান গোহার আলী। এই যুক্তির সপক্ষে আরও মত দেন ইমরান খানের বোন নরিন নিয়াজি। জানান, দীর্ঘ কয়েক দশক ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার পর তাদের প্রত্যাবাসনে যথেষ্টই ব্যথিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তাই এই দফায় দুদেশের মাঝে চলমান সংঘাত থামাতে চান তিনি। এদিকে আলোচনা ও রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমেই একমাত্র শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রুশ ড্রোন হামলার ঝুঁকি এড়াতে ড্রোন ওয়াল তৈরি করার পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। সম্প্রতি পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন প্রবেশের পর আতঙ্ক ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে। রুশ ড্রোনের রেঞ্জের মধ্যে থাকা বাল্টিক দেশগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের এই ড্রোন বিরোধী প্রতিরক্ষা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। গত মাসে প্রায় 20টি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর নড়েচড়ে বসে ইউরোপীয় দেশগুলোর নেতারা। শত্রুপক্ষের ড্রোন থেকে ইউরোপের আকাশকে সুরক্ষিত রাখতে ড্রোন ওয়াল গড়ার ঘোষণা দেন ইইউ কমিশনের প্রধান উর্সুলা ভন দের লিয়েন। কি এই ড্রোন ওয়াল? বিশেষজ্ঞরা বলছেন এটি সত্যিকারের কোনো দেয়াল নয়। ড্রোন হামলা প্রতিরোধে ইউরোপীয় দেশগুলোর সমন্বিত একটি প্রচেষ্টা হবে এই প্রযুক্তি। ইউরোপের বিভিন্ন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। শত্রুপক্ষের ড্রোন শনাক্ত, জ্যামিং কিংবা ধ্বংস করবে কয়েক স্তরের এই সুরক্ষা ব্যবস্থা। রাশিয়ান ড্রোন থেকে নিজেদের আকাশসীমাকে সুরক্ষিত রাখতে ড্রোন ওয়াল তৈরির পরিকল্পনা করছে ইউরোপ। তবে এখনও এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। স্থল রাডার, যুদ্ধবিমান, সাশ্রয়ী মূল্যের ইন্টারসেপ্টর ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে এটিকে তৈরি করা হবে। একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হওয়ায় দূরবর্তী কোনো দেশে ড্রোন শনাক্ত হলে তা জানতে পারবে অন্য দেশগুলোও। পাশাপাশি ড্রোনটি কোনো বিস্ফোরক বহন করছে কিনা তাও নিশ্চিত হওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই প্রযুক্তিকে আরও শক্তিশালী করা সম্ভব। তবে বিশেষজ্ঞদের মতে এই ড্রোন ওয়াল নির্মাণের ব্যয় যত সম্ভব কম রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা $50,000 মূল্যের ড্রোন ধ্বংসে আপনি $1 মিলিয়ন মূল্যের মিসাইল খরচ করতে পারবেন না। এতে অর্থনৈতিক বোঝা বাড়বে। স্বল্প মূল্যে এই প্রযুক্তি তৈরি করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে ব্যয় কমাতে সস্তা ইন্টারসেপ্টর ড্রোন কিংবা লেজার প্রযুক্তিও ব্যবহার করা হতে পারে। এরই মধ্যে পোল্যান্ড, জার্মানি সহ বেশ কিছু বাল্টিক দেশ ইতিবাচক সাড়া দিলেও এখনও চূড়ান্ত হয়নি এই ড্রোন ওয়াল তৈরির প্রস্তাব। এ বিষয়ে এখনও আলোচনা করছে ইইউ নেতারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। রাশিয়ার সাথে নতুন করে সম্পর্ক এগোতে চায় সিরিয়া। বুধবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। জানান, মস্কো দামেস্ক স্বাক্ষরিত আগের সকল চুক্তি বজায় রাখা হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। সিরিয়ার ক্ষমতা গ্রহণের পর এটি আহমেদ আল শারার প্রথম রাশিয়া সফর। বলা হচ্ছে, মস্কোতে নির্বাসিত সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাতেই আহমেদ আল শারার এই সফর। সিরিয়া থেকে ক্ষমতাচ্যুত হয়ে মিত্রদেশ রাশিয়ায় অবস্থান নেয় বাশার আল আসাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আসাদ ঘনিষ্ঠ মিত্র ভাবা হতো।
2 দশকে প্রথমবারের মতো শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষ 10 দেখে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের নতুন তালিকায় 12 নম্বরে রয়েছে সবচেয়ে ক্ষমতাধর দেশটি। শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এই সূচকের তলানিতে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান। গ্রহণযোগ্যতার বিচারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় 100তম অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ। কোন দেশের পাসপোর্ট বিশ্বজুড়ে কতটা গ্রহণযোগ্য অর্থাৎ শক্তিশালী তা বিবেচনা করা হয় বিদেশি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে। 227টি গন্তব্যকে ধরে 199 দেশের পাসপোর্টের ক্ষমতা পরিমাপকারী সূচক তৈরি করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। মানদণ্ড হিসেবে ধরা হয় ভিসামুক্ত প্রবেশাধিকার, অন অ্যারাইভাল ভিসা, ভিজিটর্স পারমিট অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটিকে। এই সূচকের শীর্ষে এশিয়ার 3 দেশ। সর্বোচ্চ 193 দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার থাকায় প্রথম অবস্থানে সিঙ্গাপুর, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। 20 বছরে প্রথমবারের মতো সূচকের শীর্ষ 10 থেকে নেমে 12তম অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। একই অবস্থানে রয়েছে মালয়েশিয়াও। উভয় দেশকেই ভিসামুক্ত প্রবেশাধিকার দেয় 180টি দেশ। হেনলি ইন্ডেক্সের এই তালিকায় একই অবস্থানে একাধিক দেশও আছে। সে হিসেবে যুক্তরাষ্ট্রের উপরে অবস্থান 36টি দেশের। নেমেছে যুক্তরাজ্যের অবস্থানও। 2015-তে শীর্ষে থাকা দেশটির পাসপোর্টটি এবার মান বিবেচনায় 8ম অবস্থানে। তালিকার তলানিতে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। সর্বনিম্ন 106 নম্বরে আফগানিস্তানের পাসপোর্ট। মাত্র 24টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে আফগানদের। এর আগের 2 অবস্থানে সিরিয়া ও ইরাক। 38টি গন্তব্যে ভিসা ফ্রি প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের অবস্থান 100তম, অর্থাৎ দুর্বলতম পাসপোর্টের হিসেবে 7 নম্বরে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উপরে 56তম অবস্থানে আছে মালদ্বীপ। 57 দেশে ভিসা ফ্রি প্রবেশের সুযোগ নিয়ে ভারতের অবস্থান তালিকার 85 নম্বরে। তালিকায় ভুটান ও শ্রীলঙ্কাও বাংলাদেশের উপরে, আর নেপাল ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। তুরস্কে চলন্ত ট্রামের সামনে এক নারীকে উদ্ধার করেছে স্টেশনের নিরাপত্তা কর্মীরা। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাহসী এই ঘটনার ভিডিও। ফুটেজে দেখা যায় তুরস্কের কায়সেরি এলাকায় একটি স্টেশনে আনমনে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। তার পাশেই দাঁড়ানো দায়িত্বরত স্টেশন সিকিউরিটি গার্ড। এমন সময় ট্রাম আসা শুরু করলে কানে হেডফোন থাকায় তার টের না পেয়ে অন্যমনস্ক হয়ে রেল লাইনের দিকে পা বাড়ান ওই তরুণী। মুহূর্তেই চলন্ত ট্রাম লক্ষ্য করে তার হাত ধরে হ্যাচকা টান দেন এক নিরাপত্তা কর্মী। নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনে পড়ে যান তরুণীটি। প্রায় সাথে সাথে ব্রেক কষে ট্রাম থামিয়ে দেন যানটির চালক। এই ঘটনা তোলপাড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিরাপত্তা কর্মীটির দায়িত্ব জ্ঞানের প্রশংসা করছেন বহু মানুষ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।